মানুষ কি দেখছেন? যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেমেয়ে তারা কিভাবে দেখছে ঘটনাটি? আজকে এই যে সামাজিক অস্থিরতা একটা তৈরি হয়ে গেল, এত জনের চাকরি একসঙ্গে বাতিল হয়ে গেল, এর জন্য দায়ী তো রাজ্য সরকার, রাজ্য সরকারের ক্যাবিনেট, তৃণমূল সরকার। আর এসএসসি চেয়ারম্যান যিনি বলছেন, এটা তো একটা বহমানতা। চেয়ারম্যান পরিবর্তন হয়ে গেলেই পুরো ব্যবস্থার পরিবর্তন তো হয়ে যায় না। তো সার্বিকভাবে যেখানে কোনো ওয়েমার শিট নেই, সাদা খাতা জমা দিয়ে চাকরি, এ ধরনের অভিযোগ তুলে এসেছে। তারা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত বা যে তথ্যগুলোকে পাবলিক করা যায়, পাবলিক ডোমেনে যা কিছু আছে, সেটা দেখে মনে হচ্ছে যে কোথাও কোনো স্বচ্ছতা নেই এবং আদালতকে তারা কনভিন্স করতে পারেনি। সে কারণেই প্রায় তাদের বিপক্ষে গেছে। কুণাল ঘোষের তরফ থেকে গতকাল মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন, আরো এক ধাপ এগিয়ে কুণাল ঘোষ বলছেন যে বিজেপি এবং আদালতের একদম বটাপে এই ধরনের একটা রায় হয়েছে, এটা বিজেপির বটাপ ম্যাচ। কুণাল ঘোষ বলেছিলেন যে কয়েকজনের পাপের জন্য আজকে নির্বাচনের মধ্যে দলকে এতটা অস্বস্তিতে পড়তে হয়েছে। তিনি এখানেই বলে থেমে যাননি, তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো গুটি কয়েক লোকের পাপের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। তাহলে কুণাল ঘোষের বক্তব্যে এটা প্রতিষ্ঠিত যে পাপ হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, বেনিয়ম হয়েছে, পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। এটা তো তৃণমূল কংগ্রেস অ্যাডমিট করেছে। আজ সিদ্ধার্থ মজুমদার বলছেন প্রেস কনফারেন্স থেকে যে আমরা আপাতত বুঝেছি নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, যেখানে নতুনরা আবেদন করতে পারবেন, তবে রায়ের ব্যাখ্যা নিয়ে আমাদের ধোঁয়াশা আছে। সুপ্রিম কোর্টের কাছে এই রায়ের ব্যাখ্যা চাই। সুপ্রিম কোর্টের কাছে চান? আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তৃণমূল কংগ্রেস গোটা চাকরির ব্যবস্থাটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের কারণে কিছু প্রকৃত মেধাসম্পন্ন ছাত্রছাত্রী যারা নিয়োগ পেয়েছিলেন তারা আজকে বঞ্চিত হচ্ছেন। তারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, তারা যাতে তৃণমূল কংগ্রেসের এই সার্বিক দুর্নীতির কারণে তাদের যাতে কেরিয়ার শেষ না হয়ে যায়, সেটা আদালতেরও দেখা দরকার এবং আমরা তাদের সর্বতোপ্রকার আইনি সাহায্য দেব, আমরা তাদের পাশে আছি। এসএসসি চাকরি বাতিল নিয়ে বৈধ অবৈধের বিচার হলো, কিন্তু যোগ্য অযোগ্য এখনো বিচার করতে পাওয়া যাচ্ছে না। এসএসসি এর চাকরি বাতিল, বৈধ অবৈধ যারা আছে তাদের কারা যোগ্য অযোগ্য বিচার হচ্ছে না, কি বলবেন? আমরা তো বলছি পুরো ব্যবস্থাটাই একটা লুট। যোগ্য অযোগ্যটা আজকের দিনে প্রতিষ্ঠা কে করতে পারে? যারা পুরোপুরি এই পরীক্ষাটা নিয়েছিলেন তারা। তো তারা যদি সেটাকে পাবলিক ডোমেনে না আনতে পারেন, তারা যদি তাদের কোনো সাপোর্টিভ ডকুমেন্ট জমা দিতে না পারেন, তাহলে তার জন্য তো অন্য কেউ দায়ী নয়। আদালতটা চলে বা যে কোনো সিদ্ধান্ত চলে সম্পূর্ণভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে। তথ্য যা কিছু আছে তাদের কাছে আছে। তারা কেন আদালতকে সন্তুষ্ট করতে পারছেন না? কেন প্রতি ক্ষেত্রেই আদালতের অবস্থান আজকে এসএসসি কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে চাইছে? মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি এনআইএ কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে, আজকে আবার বলছেন হাইকোর্টও বিজেপি কিনে নিয়েছে। এত 2 মাস কেন কষ্ট করছেন উনি? 2 মাসের ব্যাপার তো, 2 মাসের পরে তো উনি প্রধানমন্ত্রী, ওনার থেকে মানুষ এটা শুনতে চায় না। উনি বলুন তার ক্যাবিনেটে কে কিভাবে কাজ করবেন, উনি বলুন এতগুলো দলকে নিয়ে যে সরকারটা চালাবেন তার ন্যূনতম কর্মসূচি কি হবে, এসব নিয়ে উনি আলোচনা করুন। এটা তো লোকসভা নির্বাচন, এটা পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে না, বিধানসভার নির্বাচন হচ্ছে না, কলোনি কমিটির নির্বাচন হচ্ছে না। এই ধরনের বক্তব্য, আক্রমণ, কোনো মানুষ তো এগুলো শুনতে চাইছে না। 5400 জন অযোগ্য সিবিআই দেওয়া তালিকা এবং এসএসসি তালিকায় তা স্পষ্ট রয়েছে। বাকি যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে এসএসসি যাচ্ছে, পর্ষদ ও রাজ্য যাচ্ছে। বাকিরা যে যোগ্য আপাতত দৃষ্টিতে তা দেখা যাচ্ছে। ওএমআর না মিলিয়ে তাদের এখনই শংসাপত্র দিতে পারবো না, প্রেস কনফারেন্স থেকে আমাদের বলছেন এসএসসি চেয়ারম্যান। তো ওয়েমারটাই তো খুঁজে বেড়াচ্ছেন লোকেরা। এখন তো শোনা যাচ্ছে একটা নিয়ম করে 1 বছরের মধ্যে ওয়েমারের টাকে শেষ করে দেওয়া হয়েছে। ওয়েমার প্রিজার্ভ 1 বছরের বেশি সময় করা যাবে না, এরকম নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়েমারটা পাওয়া গেলে সমস্ত গল্প শেষ হয়ে যায়। সেটা কোথায়? সেটাই তো খুঁজে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে 2016 সালে নতুন আইন করে ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা 1 বছর পরে এসএসসি নিয়োগ দুর্নীতি ঢাকতে
কি কম সময়ে নিয়োগ দুর্নীতিটা পুরোটাই একটা পরিকল্পিত লুট। তার জন্য ওই প্রিজার্ভ করার সীমারেখাটাকে 1 বছরের মধ্যে করে দিয়েছে, কারণ তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে দেবে, দিয়ে তারপরে 16 কলা পূর্ণ করে তাদের যেটা কাজ সেটা করেছেন। চেয়ারম্যান স্বীকারোক্তি করছেন যে যদি অরিজিনাল ওএমআর থাকতো তাহলে এই সমস্যা হতো না। তাহলে কি এসএসসির দোষেই রাজপথে চাকরিহারারা, শিক্ষক কর্মীরা? আমাদের প্রশ্ন হলো, তিনি যদি এসএসসি চেয়ারম্যান বলেন যে অরিজিনাল ওয়েমার শিট যদি থাকতো তাহলে সমস্যা হতো না, আদালতের রায় হয়তো ভিন্ন রকমের হতো, তাহলে তার জন্য দায়ী কে? ওয়েমার শিটটা তো বিজেপির পার্টি অফিসে রাখা ছিল না। পরীক্ষা তো আমাদের রাজ্য দপ্তর থেকে হয়নি। যারা ময়দানে ধর্ণা দিচ্ছেন, ধর্মতলার মোড়ে বসে তো কেউ কোশ্চেন পেপার সেট করেননি। যা কিছু করেছে এসএসসি করেছে, যা কিছু করেছে রাজ্য সরকার করেছে, রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রক করেছে, এবং যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে হয়েছে। ক্যাবিনেটের মিনিট সিএস তার প্রতিনিধিকে দিয়ে টেবিল করিয়ে দিয়েছেন আদালতে। তাহলে এখানে অন্য কারোর তো কোনো ভূমিকা নেই। যা হয়েছে তার জন্য তৃণমূল দায়ী, তৃণমূল দায়ী এবং তৃণমূল দায়ী। কিন্তু ব্রাত্য বসু তিনি বলছেন যে সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছিল আদালত একবারও এফিডেভিট করে আমাদের কাছে জানতে চাইনি। আমরা চেয়েছিলাম কোর্ট আমাদের দিশা দেখাক, কিন্তু সেটা না করে কেউ বা কারোর মুখ্যমন্ত্রীর উপরে পশ্চিমবঙ্গে কেউ আছেন দিশা দেখাবার? তিনিই তো আমাদের নেত্রী, তিনিই তো দিশা দেখাবেন ভবিষ্যতে গোটা ভারতকে। ভোটের পরে জোট বুঝে নেবেন তিনি। এখন থেকে তিনি সমস্ত কিছু করছেন, নতুন করে কোর্ট কি দিশা দেখাবে? কোর্ট তোকে তো বিজেপির দালাল বলছেন, বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার মারছেন, কোর্টরুমের মধ্যে বিচারপতিকে শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিভিন্ন জেলায় জেলায় যে কোর্ট, তৃণমূলের কেউ ধরা পড়লে 100 জন ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। এই তো কোর্টের অবস্থা। উনি ব্রাত্য বসু উনি একটা সুন্দর কথা বলেছেন যে কোর্টের থেকে উনি দিশা চান, তাহলে সেই কথাটাই উনি জান একবার। উনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অরাজক অবস্থা এখন সৃষ্টি হয়েছে, কিছু তরুণ তরুণী রাস্তায় বসে বলছেন যে আমরা গণ আত্মহত্যার পথ বেছে নেবো, এছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। শোনা যাচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীর এমন অবস্থা যে তাদের বাড়ির লোকেরা তারা ঘর দরজা বন্ধ করতে দিচ্ছেন না, আত্মহত্যার ভয় পাচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হলো, একজন সচেতন মানুষ হিসেবে, একজন সৃজনশীল নাট্যকার হিসেবে ব্যক্তি ব্রাত্যব্রত বসু এই কথাটা আদালতের কাছে গিয়ে বলুন যে এই সুপার নিউমেরিক পোস্ট যেটা তিনি তৈরি করেছিলেন এটার ক্ষেত্রে দিশাটা কি দিতে হবে, উনি এটা কোর্টকে আবেদন করুন। কিন্তু বিবৃতি দিয়ে কোনো লাভ নেই। এই অবস্থা থেকে বের করবার জন্য উনি কোনো মৌলিক অবস্থান নিতে পারেন দলের বাইরে গিয়ে? তিনি তো বৈঠক করেছিলেন কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে, তিনি একাধিকবার দেখা করেছেন। আর এই তো সবে তো শুরু, এখনো তো অনেক ডিপার্টমেন্ট খোলেনি। এই কুণাল ঘোষ আবার বলেছেন যে বিজেপি নেতারা আগাম ঘোষণা করে দিচ্ছেন এবং তারপরে কোর্ট বিভিন্ন রকম অর্ডার দিচ্ছেন, গোটা বিষয়টা সিবিআই এর তদন্তে আসা উচিত। বিজেপি নেতারা আপনারা আগাম ঘোষণা করছেন এবং তারপরে কোর্ট অর্ডার দিচ্ছে, গোটাটা সিবিআই তদন্ত। মানে কুণাল ঘোষ এবং সিবিআই তদন্ত চাইছেন, এটা কি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড না কুণাল ঘোষের স্ট্যান্ড? কুণাল ঘোষকে অভিনন্দন যে সিবিআই এর তদন্তের প্রতি তার আস্থা আছে, এবং সিবিআই যে এখন তদন্ত করছে এবং তদন্ত করে যে যে পদক্ষেপ নিয়েছে সেই প্রত্যেকটা পদক্ষেপকে যে কুণাল ঘোষও সমর্থন করছেন, এটা শুনে ভালো লাগলো। তাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি দলের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামীকাল নির্বাচন বরঞ্চ বিভিন্ন জায়গাতে তবে 26,000 চাকরি খেয়ে দিল, আমরা চাকরি দিচ্ছি ওরা কাটছে, বিজেপিকে কটাক্ষ, বিজেপিকে কটাক্ষ। 26,000 চাকরি খেয়ে দিল, আমরা দিচ্ছি ওরা কাটছে। স্বাভাবিক, বিজেপি কটাক্ষ করবে না তো কাকে কটাক্ষ করবে? সমুদ্র থেকে হিমালয় পর্বত সব জায়গায় তো বিজেপিকে দেখছেন। শয়নে স্বপনে জাগরণে বিজেপি, রাতের পর রাত বিনিদ্র রজনী, আতঙ্কে ঘুম ভেঙে যাচ্ছে বিজেপি। দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে সর্বত্র বিজেপি, তো আক্রমণ তো বিজেপি কি করবে, স্বাভাবিক আছে। 5 লক্ষ সরকারি শূন্যপদকে, সরকারি শূন্যপদ না সরকারি পদকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।
সুমিতা, কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,000 যে বেশি যে চাকরি যারা হারিয়েছে তাদেরকে বলা হচ্ছে এপ্রিল মাসে সমস্ত বেতন দেওয়া হবে, তাই নয়? যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন এই তাদের বেতন বন্ধ হবে না বলে এমনটাও বলা হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সূত্রের খবর, শিক্ষা দপ্তর সূত্রের খবর এপ্রিল মাসের মাইনে দেওয়া। দেখুন, তৃণমূল কংগ্রেস আদালতের ঊর্ধ্বে। কোন যোগ্য প্রার্থীর চাকরি চলে যাক বা তার বেতন বন্ধ হয়ে যাক, এটা বিজেপি চায় না। আমরা যোগ্য প্রার্থীদের পক্ষে, কিন্তু যারা সরাসরি বাজার থেকে চাকরি কিনে নিয়েছেন বা যারা সমস্ত জায়গায় গিয়ে যখন ইন্ডিভিজুয়ালি বাক কমিশনে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের বলেছেন যে আমরা রোজ এসে দপ্তরে কাঁদতাম যে আমাদেরটা কবে হবে, আমরা কেঁদে চাকরি পেয়েছি। প্রত্যেকেই এক স্টেটমেন্ট করেছে। তো তাদের ক্ষেত্রে কি একই ব্যবস্থা হবে? যোগ্য প্রার্থীদের মতো সেটা হবে না। যারা এই পাপটার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবস্থা হবে। কিন্তু আমাদের প্রশ্ন অন্য, যে 5,000-এর বেশি ছেলে মেয়েকে বলা হচ্ছে সুদসহ বেতন ফেরত দিতে হবে। তাহলে যে তালিকার উপরে ভিত্তি করে এই নির্দেশ দেয়া হচ্ছে, সেই তালিকাটি যারা তৈরি করেছিলেন, তালিকায় যাদের অনুমোদন ছিল, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা হচ্ছে? তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে না কেন? যারা এই তালিকা তৈরি করাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া দরকার। কলকাতা হাইকোর্টের রায়ে কিছুটা ধন্দে রয়েছে এসএসসি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন সকলেই। ফের পরীক্ষা দিতে হবে 2016 সালের বিজ্ঞপ্তিতে যারা চাকরি পেয়েছেন সেই চাকরি প্রাপ্তদের। পাশাপাশি আইনজীবীর সঙ্গে কথা বলে এসএসসি যেটা বুঝতে পারছেন যে এই রায়ে ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশা তারা জানার চেষ্টা করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা আইন বিশেষজ্ঞ নই। আইনের চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আমরা এখানে বসে নেই। আমাদের কাছে মূল লক্ষ্য একটাই, যে যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক, 1। 2, অবিলম্বে স্কুলে নিয়োগ শুরু হোক। 3, স্কুল তার নিজস্ব ছন্দে ফিরুক এবং অভিভাবক ও ছাত্রছাত্রীরা রাজ্য স্কুল শিক্ষার উপরে তাদের আস্থা ফিরে পাক। এবং যারা এই চাকরি বিক্রি করেছিল এবং যারা এই চাকরি কিনেছিল যারা, তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা হচ্ছে, যারা এটা বিক্রি করেছিল তাদেরও মানুষ গড়াদের পিছনে দেখতে চায়। এখানে একটা প্রশ্ন, তাহলে যারা এলিজিবল তারা আবার তাদেরকে পরীক্ষা দিতে হবে। তাহলে এতদিন চাকরি করার পর এ রাজ্যে চাকরির নিশ্চয়তা কোথায়? যারা চাকরি করছিল, চাকরি হারিয়েছে যোগ্য, তাদেরকে তো আবার পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হবে। এতদিন পরে চাকরি করে নিশ্চয়তা কোথায়? এ রাজ্যে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আমলে স্কুল শিক্ষা বহু চর্চিত এবং এখানকার নিয়োগ অত্যন্ত বিতর্কিত সংবাদ মাধ্যমে প্রকাশিত। বাদবাকি সমস্ত ক্ষেত্রেই, প্রত্যেক নিয়োগের ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস কোনো স্বচ্ছতা রাখতে পারেনি। বনসহায়ক নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করবেন বলেছিলেন। আজ পর্যন্ত সেই তদন্ত কতদূর এগিয়েছে বা তদন্ত হয়েছে কিনা কারোর কিছু জানা নেই। পুলিশের চাকরি নিয়ে যারা ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছিলেন তাদের কি হলো জানা নেই। মাদ্রাসা শিক্ষা নিয়ে ধর্না চলেছিল, এখনো পর্যন্ত অবস্থান পরিষ্কার নয়। সিএমওর অফিস, গ্রুপ ডি, সেখানকার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নেই, তারাও ধর্নায় বসেছে। নার্স, তাদেরও ধর্না চলছে। বিভিন্ন জায়গায় বদলি, সেখানেও নিয়ে জলঘোলা। গোটা উত্তরবঙ্গে একজন নিউরোসার্জন, এটা যে পরিস্থিতি, এবার আমি বলি, তাকেও আবার তুলে আনা হয়েছে কলকাতায়। বলুন। উত্তর 24 পরগনার প্রাথমিক নিয়োগের সুখবর। 2009 নিয়োগ প্রক্রিয়ায় 500 বেশি শূন্য পদে 2 মাসের চাকরি দিতে হবে, বিচারপতি রাজশেখর বাঙ্কা আজকে বলেছেন। 24/4/24 পর্যন্ত হাইকোর্টে মামলাকারীদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ। মামলাকারীদের নথি যাচাইয়ের পর তালিকা তৈরি করে তার থেকে হবে চাকরি। 15 বছর পর চাকরি পেতে চলেছেন 800 বেশি লোক। এটা তাদের পরিবারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সুখবর। আমরা তো বলছি নিয়োগ হোক, আমরা বলছি নিয়োগ যেন বন্ধ না হয়, মেধা যেন প্রতারিত না হয়। যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে অবিলম্বে নিয়োগ করে স্কুলকে নিজস্ব ছন্দে ফেরানো, এটাই সরকারের কাজ। আর আদালতের মধ্যস্থতায় যখন বিষয়টা হচ্ছে, আমরা মনে করি আদালতের মধ্যস্থতা ছাড়া, আদালতের নজরদারি ছাড়া পশ্চিমবঙ্গের এই যে সরকারটি রয়েছে তাদের পক্ষে কোনো স্বচ্ছতার উপরে ভিত্তি করে কোনো নিয়োগ সম্ভব নয়।
গার্ডেন রিচ কাণ্ডের রিপোর্ট পেশ করলো কলকাতা পুরসভা। রিপোর্ট দেখে প্রধান বিচারপতি আজকে বারবার বললেন, খাতায় কলমে দেখে সব ভালো লাগছে, কিন্তু আসলে কিছুই হয়নি। অস্ত্রোপচার সফল রোগী বা অস্ত্রোপচার সফল রোগী মৃত, মন্তব্য প্রধান বিচারপতি। যা বলার তো প্রধান বিচারপতি বলেই দিলেন। আর দুর্ভাগ্য এটাই পশ্চিমবঙ্গের, যে এই মুহূর্তে সরকারের যা কিছু হচ্ছে কোর্টেই হচ্ছে। মুখ্যমন্ত্রী যে দেশ চালাবেন তিনি এখনো হাইকোর্টের বারান্দা থেকে নিচে নামতে পারলেন না। তৃণমূল কংগ্রেস গোটা দল, গোটা সরকার মহামান্য আদালতের বারান্দায় আটকে গেছে, এপাশ ওপাশ করতে পারছে না। তলায় যেমন হাইকোর্টের সামনে জ্যাম থাকে, কোনো গাড়ি নড়ে না, মানুষ যেতে পারে না, এখন তৃণমূল সরকারও বারান্দায় আটকে গেছে। যা কিছু আপনি প্রশ্ন করছেন আদালত, হয় আদালত না হলে চুরি, চোর বাজারে চৌকিদারি, এর বাইরে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচনী প্রচার সভা থেকে বলেছে, আমি আইন জানি, আমি আইনজীবী, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, কাজ করতে যদি কোনো ভুল হয় সংশোধন করে দেবে, ভুল হলে সংশোধন করা যায়। সুভাষচন্দ্র বোসও বলেছেন, রাইট টু মেক ব্লান্ডার। দাগু একবার বলেছিলেন, সুভাষচন্দ্র বোস আর আপনার পার্থ বোস যদি এক হয়ে যায় তাহলে মুশকিল আছে। এখন সুভাষ বোসকে বারবার আবার এসবের মধ্যে টেনে নিয়ে আসা তো বিপজ্জনক বিষয়। মানে সুভাষ বোসের সময় কোনোদিন কর্পোরেশনের চাকরি বিক্রি হয়েছিল বলে তো জানা নেই, বা ফুটপাত দখল হয়েছিল বলে। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন। উনি রাইট টু মেক ব্লান্ডার শব্দটা বলে কি উনি এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন রাইট টু মেক ব্লান্ডার বলে, তাহলে ভুলটা স্বীকার করুন যে ভুল হয়েছে। এটাই তো কুণাল ঘোষ বলেছিলেন পাপ হয়েছে, উনি বলেছেন ভুল হয়েছে। আর ফিরহাদ হাকিম বলেছিলেন যদি ভুল কিছু হয়ে থাকে, যদি একটা দিয়েছিলেন অবশ্য আগে, যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে পার্থদার একার ভুল নয়, সেটা আমাদের সকলের, সকলে মিলে আমরা এর জন্য দায়ী। মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি, ক্যাবিনেটের রেসপন্সিবিলিটি। ক্যাবিনেটের প্রধান হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো আর কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকারই নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার। ভুল করেছেন, আবার তার জন্য সুভাষ বোসকে টেনে আনছেন, সুভাষ বোস বাঁচাবে এখন তৃণমূলকে। মা কালী পারলো না, জগন্নাথ দেব পারলো না, রামচন্দ্র পারলো না, ঘুরে ফিরে এখন সুভাষ বোস। কিন্তু তারপরে তিনি বলেছেন আবার শুভেন্দু অধিকারীর নাম না করে গদ্দার, এজেন্সির ভয়ে বিজেপিতে গিয়েছে, মেদিনীপুরের মির্জাপুর এত মানুষের চাকরি খেয়ে নিল শুভেন্দু অধিকারী, 26,000 চাকরি খেয়ে নিল। তাহলে শুভেন্দু অধিকারী নেতা বারবার যদি উনি এটা প্রতিষ্ঠা দিচ্ছেন, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে, নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তো কোনো লাভ নেই। দিনের শেষে সত্য এটাই যে 26,000 মানুষ চাকরি হারা হয়েছে, এবং তাদের মধ্যে বহু বেআইনি চাকরি আছে। তাদের সরকার পরিচালনার কারণে, তাদের সীমাহীন লোভের কারণে আজকে অনেক যোগ্য চাকরি করা লোকজন তাদের চাকরিটাও চলে গেল। এর জন্য শুভেন্দু অধিকারীর দায়িত্বটা কোথায়? আজকে শুভেন্দু অধিকারীর নাম না উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরো বলেন, তৃণমূল থেকে বিজেপি তো গেল কেন? না গেলে কেন্দ্রীয় সংস্থা করবে। সবচেয়ে বেশি গদ্দারি যে করেছিল সে, মেদিনীপুরে জন্ম নিয়েছে একটা বিজ্ঞাপন, বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি টাকা নেননি? তিনি বলতে পারবেন কতজন হাত দিয়ে পেয়েছেন? তুমি আজ মহারাজ হয়ে গেছো। এটা নতুন কিছু নয়, এটা সাথীহারার গোপন ব্যথা। এটা প্রথম থেকেই উনি বলেই যাচ্ছেন, কারণ শুভেন্দুর ওপর নির্ভর করেই একসময় নন্দীগ্রামের আন্দোলন চলেছিল। শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী দুই মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিল। এখন সেই শুভেন্দু অধিকারী সরে গেছেন, এখন গদ্দার হয়ে গেছেন। গদ্দার শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, মানে বাংলা ভাষায় আমি জানি না, এটা একটা বহিরাগত শব্দ। মানুষ বহিরাগত তত্ত্ব বলেন, তখন গদ্দার। গদ্দারও আমরা দেখলাম, গদাধরও দেখলাম। আজকেই আবার দেখলাম তৃণমূলের একজন কাউন্সিলর বিজেপিতে চলে এলো, মানে আগের গদ্দার, পরের গদাধর, আবার এখন গদ্দার। কি নাম? অর্জুন সিং এর হাত ধরে। এগুলো কে বলবে? আচ্ছা, 100 দিনের টাকা সহ একাধিক টাকা আটকেছে ওর কথায়, শুভেন্দুকে নাম না করে বলছে। না, এরকম তৃণমূলকে এরপরে শুনুন, তৃণমূলকে চুরি শিখিয়েছে, নাম না করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি চুরির দায় স্বীকার করলো তৃণমূল? তৃণমূলকে চুরি অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগে যদি জানতাম এদের ভোটে টিকিট দিতাম না। তিনি চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সবাই চোর নয়, আমাদের দলেও কিছু চোর আছে। এগুলো সব মুখ্যমন্ত্রীর উক্তি, আনকাট একদম।
মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি পরপর সাজানো যায় তাহলে দেখা যাবে দুর্নীতিটা হয়েছে এটা মুখ্যমন্ত্রী নিজে তার বক্তৃতার মধ্যে দিয়ে প্রত্যক্ষভাবেই স্বীকার করেছেন। দেখুন, এটা নিয়ে তো বিতর্ক হওয়ার লাভ নেই, কারণ প্রতিদিন সভা হবে, গরমে মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করতে হবে এবং মুখ্যমন্ত্রী আক্রমণ করবেন। কারণ মুখ্যমন্ত্রীর যে মূল উদ্দেশ্য ছিল বা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল দেশের রাজনীতিকে প্রভাবিত করা বা নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে সেখানে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা, সে তো অনেকদিন লাটে উঠে গেছে। এখন এই সমস্ত চলছে। আজকে বিচার ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিচারপতিদের অসম্মান করি না, গণতন্ত্র আজ কাঁদছে, গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, গণতন্ত্র কাঁদছে, আত্মপক্ষ পেশ করার সময় নেই। কিন্তু কোনো বিচারপতিকে কোনোদিন তো আমরা ব্যালট পেপার খেয়ে ফেলতে দেখিনি, কোনো বিচারপতিকে কলকাতা হাইকোর্টের চাকরি বিক্রি করতেও দেখিনি। তা এখন বিচারপতিদের শ্রদ্ধা করেন আর গণতন্ত্রের কাঁদার সঙ্গে কি সম্পর্ক হলো বোঝা গেল না। মানে বিচারপতিরা যদি তথ্যের উপরে ভিত্তি করে নির্দেশ দেন তাহলে গণতন্ত্র কাঁদে। মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কান্নার জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়। তো এই ধরনের তত্ত্বের বিরোধিতা করা বা এ নিয়ে মন্তব্য করার মতো প্রতিভা আমাদের নেই। ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা দিয়ে আজ ফের কটাক্ষ মুখ্যমন্ত্রী। আর স্কুলগুলো চলবে কি করে? বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করতে যান, এই বসিরহাটে গিয়েছিলেন, সেখানেরই মাস্টারমশাই ফোন করে আমায় বললেন সেখানে পরীক্ষা বন্ধ রাখা হয়, সেখানে অপর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা না থাকা সত্ত্বেও অসংখ্য মহিলা পুলিশ নিয়ে যাওয়া হয়, সেখানে স্কুল বন্ধ রাখা হয় শুধুমাত্র একটা সাধারণ এর কারণে, নির্বাচনী প্রচার বা এমনি রাজনৈতিক প্রচারের কারণে। আর সেখানে সারা ভারতবর্ষে এত বড় নির্বাচন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, ওসব নিয়ে আর আলোচনা করে কি হবে। সৌমিত্র খানসি বিষ্ণুপুর থেকে বলছেন যে শিক্ষক নিয়োগের প্রার্থী পিছু 8 লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায়। মানহানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে প্যান্ট জমা খুলে নেওয়া হবে। এ নিয়ে কোনো মন্তব্য করবো না। উনি আগে তৃণমূল কংগ্রেসের ছিলেন, ওর কাছে ইনফরমেশন আছে, হয়তো ওর ভিত্তিতে উনি বক্তব্য রেখেছেন, আমার এই নিয়ে কিছু বলার নেই। সুমিতা, আজকে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিক তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে উঠতে গিয়েছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে কাঞ্চন মল্লিককে উঠতে দিলেন না, তাকে নামিয়ে দিলেন এবং পরে তিনি যুক্তি দিলেন যে ওকে দেখলে গ্রামের মহিলারা রেগে যাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, আমাকে তো ভোটটা করাতে হবে, আমি সবাইকে নিয়ে ভাবি। না না, এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ, ওনার মধ্যে বীর রসের আধিক্য আছে। আর কাঞ্চনও একজন প্রতিষ্ঠিত অভিনেতা, তা কাঞ্চন এরকে দেখলে মানে তার গ্রাফ পড়ে যাচ্ছে, তো অত্যন্ত বিপজ্জনক। ওরও চিন্তা ভাবনা করা উচিত। যাই হোক, এটা পারিবারিক বিষয়। মহিলারা রিঅ্যাক্ট করছে, গ্রামের মহিলারা রেগে যাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, তাই তিনি রিস্ক নেননি, কাঞ্চনকে নামিয়ে দিয়েছেন। এটার এর উত্তর এই নিয়ে আমরা কি বলতে পারবো বলুন? দাদা ভাইয়ের ব্যাপার, ওদের মধ্যে কখন বিচ্ছেদ হয়, কখন ভালোবাসা হয়, মাঝখান থেকে আমরা ঢুকবো কেন? আমরা চাই ওরা মিলেমিশে থাকুন। তৃণমূলের বেলা শেষ, তো বেলা শেষে অন্তত কারোর মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয়। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কাঞ্চন দুজনেই সামনে ওই উত্তরপাড়ার গঙ্গায় নৌকো বিহার করে নিন, মন ভালো হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির একজন এমএলএ এসেছে, আরো 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা বিজেপিকে নিশানা কালকে বলেছে, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। 26,000 ছেলে মেয়েদের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ। আমাদের কাছে 10 লক্ষ চাকরি আছে। এই যে বোমা ফাটবে বলে যেসব লিখে বলে দিচ্ছে চাকরি বন্ধ করে দাও, কেস করায় বিকাশ বাবুকে দিয়ে সব ব্যাপারে পিল করবেন না, সব ব্যাপারে পিল করবেন, কারো ভালো চোখে দেখতে পাচ্ছি। আবার বিজেপির সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কি সম্পর্ক আছে? এতদিন তো বললেন বিকাশ ভট্টাচার্য চাকরিখোর, তারপরে অভিযোগ হলো বিকাশ ভট্টাচার্য কোটি কোটি টাকা তুলে নিয়েছেন, কিছু লোক বলতে শুরু করলো। এখন ওর বিজেপির সঙ্গে বিকাশ ভট্টাচার্যকে জুড়ে দেওয়ার কি হলো? আমরা তো আমাদের অবস্থানে পরিষ্কার, বিকাশ ভট্টাচার্য আইনজীবী, তিনি তার মতো করছেন। এখন কে কার বিরুদ্ধে মামলা করবেন, কে পিল করবেন কি করবেন না, সেটাও মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। আসলে এ রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখন অবশিষ্ট নেই।
কারণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যারা শাসক দল, তারা কোনো বিরোধিতা, কোনো সমালোচনাকে গ্রহণ করবার মতো মানসিকতা তাদের নেই এবং তারা করবেন না। একটা প্রতিহিংসা, অসহিষ্ণুতার রাজনীতি চলেছে। হোম মিনিস্ট্রিতে আরটিআই করা হয়েছিল সিএ নিয়ে, কিন্তু এখনো তারা জানাচ্ছে কোন রকম অ্যাপ্লাই হয়নি সিএ এর জন্য। এটা মানে কি অবস্থা? যেরকম অবস্থা সেরকম সিএ হবে, যদি অ্যাপ্লাই না হয়। এখন ভোটে সবাই ব্যস্ত আছে, যে তার ব্যাপার আছে, পরে গিয়ে কথা বলে দেওয়া হবে। আটকাবে না কিছু, হবেই। যে আটকাবে তাকেই আটকে দেবে সরকার। অ্যাপ্লাই হচ্ছে না এখনো পর্যন্ত, সারা দেশে কোথাও অ্যাপ্লাই হয়নি। সরকার খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সরকারও তো চাইছে না এই মুহূর্তে কোনো বিভ্রান্তি তৈরি হোক। অ্যাপ্লাই হচ্ছে না, ভোটটা চলে যাক। অ্যাপ্লাই করতে হবে প্রত্যেককে। স্কুলে নিজের বাচ্চাকে ভর্তি করার সময় ফর্ম ফিল আপ করতে হয় না? ব্যাংকে টাকা জমা দিতে গেলেও তো লিখে দিতে হয়, বাক্সর মধ্যে ফেলে রাখা যায় না। লিখতে হবে। এত বড় দেশ, এটা নাগরিকত্ব পেতে গেলে লিখতে হবে। বা হিন্দুরা যাতে নন হিয়ারিং হয় উদ্বাস্তুদের ক্ষেত্রে, সেটাও আমরা দেখছি, আলোচনার স্তরে আছে। তবে হবেই। যে এটার বিরোধিতা করবে সে আটকে যাবে, সে কোয়ারেন্টাইনে চলে যাবে। দরকার হলে গোটা সরকার কোয়ারেন্টাইনে চলে যাবে, কিন্তু সিএ হবেই। রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম শ্রেয়া পান্ডে। এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর সন্দেশখালীতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর রুজু করলো। কালকে বলে দিয়েছিল, বলেছেন? হ্যাঁ, কালকে ফোনও দিয়েছি। সরি, যে কাজ পুলিশের করার কথা ছিল আজকে, সে কাজ সিবিআই কে করতে হচ্ছে। কারণ এই রাজ্যে শুধু মানুষ নয়, সাধারণ মানুষ নন বা বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা নন, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন, তৃণমূল কংগ্রেসের পরিবারেরও এই পুলিশ এবং সিআইডির ওপরে কোনো আস্থা নেই। তো সেই যে কাজটা যে পুলিশের করা উচিত ছিল, সে কাজটা সিবিআই কে করতে হচ্ছে, তাও আদালতের নির্দেশে। এটাই প্রমাণ করছে এ রাজ্যের আইনের শাসন কোথায় দাঁড়িয়ে আছে। এসএসসি মামলার রায়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ বিকাশ রঞ্জন ভট্টাচার্য হলফনামা দাখিলের নির্দেশ প্রদান করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না, ঠিক আছে, বলো। হলফনামা দাখিলের নির্দেশ প্রদান বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। মামলাকারী আইনজীবীদের সমস্ত তথ্য আদালতের কাছে পেশ করার নির্দেশ। নথি খতিয়ে দেখে প্রশাসনিক স্তরে। না, এটা তো দুটো আলাদা হয়ে গেল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করছেন। আরে এইগুলো, এই ভোটের মধ্যে এত গরম, তারপরে প্রবল একটা তাপপ্রবাহ চলছে, এর মধ্যে আরো কেন বিকাশবাবু উত্তেজনা বাড়াচ্ছেন? যখন সীতারাম ইয়েচুরি আর আপনার ডেরেক ওব্রায়ন একসঙ্গে পথ দিয়ে হাঁটছেন বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে, ওখানেই সেটেল করে নিন না। একে তো অনেক মামলা বিকাশবাবু জানেন। দিল্লিতে যখন আপনারা একসঙ্গে বসছেন, ওখানে আলোচনা ঠিকঠাক করে মিউচুয়াল কোর্টে নিয়ে দেবেন, ওরা একটা জোটবদ্ধভাবে নামুন এখানে বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাহলে এটা কালারফুল হবে। নির্বাচনে তো কোনো টেম্পোই নেই। অভিষেক আজও বিচার ব্যবস্থাকে আক্রমণ করে অনেক কথা বলেছেন। এই তাহলে বিচার ব্যবস্থা কি এসে গেল? তাহলে কার কি এসে গেল? আমি যদি এখন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিই, কি এসে যাবে না? উনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছেন, উনি বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন, উনি কাকে বাকি রাখেছেন চ্যালেঞ্জ করতে? এখন মঙ্গল গ্রহে যদি প্রাণের সন্ধান পাওয়া যায়, কোনো অ্যালিয়েন কোনো কারো সন্ধান পাওয়া যায়, ওকেও চ্যালেঞ্জ করে দেবে। ঘুমের মধ্যে মাইক টাইসনকে যদি আপনি মনে করেন আমি ঘুষি মেরে শুয়ে দিয়েছি, একটা পাঞ্চে শুয়ে গেছে, আপনার তো কোনো আপত্তি কিছু নেই। সেই রকম ব্যাপার, এসব নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। আবার সূত্র সমস্ত তথ্য লোপাটের নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু। কাকু আমরা যেটুকু নিয়ে চিন্তিত। কাকু অনেকদিন ছিল, কাকুর অনেক নাটক দেখেছে, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, কাকুর কথা মানুষ শুনেছে, মানুষ যেটুকে চাইছে, কাকুকে নয়। এখন অব্দি আপনাদের কাছে কি খবর? আগামীকাল শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা? আর এখন অব্দি কোনো হিংসার খবর আছে? কোথায়? দেখুন, বাংলার রাজনীতি তো কোনো নিরামিষ হয় না। ছুটকো ছাটকা
দু একটা বোমা বিক্ষিপ্তভাবে পড়ে, মানে যেটা অনিলবাবু বলতেন বা আপনার সাংবাদিকরা বলতেন, তো পরাজিতের আর্তনাদ, বিক্ষিপ্ত বোমাবাজি, এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির শব্দ। তবে মানুষ এবং মহিলারা প্রতিরোধ করছেন। যে কোনো হামলাকারীদের বিরুদ্ধে যারা মানুষের ভোট কাটতে আসছেন, মহিলারা গণপ্রতিরোধ গড়ে তুলছেন, এটা একটা শুভ লক্ষণ। আর ফলাফল কি প্রত্যেকের জানা। এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। মুর্শিদাবাদ জেলার মোনাইকান্দাতে বুথের 50 মিটার দূরে বোমা বিস্ফোরণ, হাত তুলে গেছে এক তৃণমূল কর্মী। ভোটের আগেই বোমাবাজি শুরু মুর্শিদাবাদের মোনাইকান্দা গ্রামে বুথের 50 মিটারের মধ্যে বোমা বিস্ফোরণ, হাত তুলে গেছে তৃণমূল কর্মী। তার জন্য সমবেদনা থাকলো। তার হাত যাতে শল্য চিকিৎসকরা ভালো করতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি। কারণ এদের সবাই তৃণমূল উস্কে দিয়েছে বুথ দখলের জন্য। বুথের লিড নেওয়া একমাত্র জীবনের কাজ, সেটাই তৃণমূল প্রতিষ্ঠা করেছে। একটা গরিবের ছেলের হাত উড়ে গেল, এটা কাঙ্ক্ষিত নয়। তবে বোমা তৃণমূল সমর্থক তো, আর ওখানে হবে এটা। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসছে, সংবাদ মাধ্যমের কাছে এলো, তারপরেও জেলা প্রশাসন সেটা স্বীকার করছে না যে ওখানে বোমাবাদ থেকে এরকম ঘটনা। কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বোমায় একজন ভদ্রলোকের পা উড়ে যায়। আমাদের যিনি এখানে মানে রক্ত পিচাস যিনি ছিলেন, রাজ্য নির্বাচন কমিশন, তার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে চকলেট বোমার মতো কোনো কিছু একটা ফেটেছিল, কিন্তু মধ্য কলকাতায় দেখা গেল একজনের পা উড়ে গেল বোমায়। তো এই ধরনের সংবাদ আমরা জানি, এটা প্রশাসন এটাই বলবে। এখন হবে আগামীকাল নির্বাচন। হ্যাঁ, আগামীকাল নির্বাচন কেমন হবে? আগামীকালের নির্বাচন অম্ল মধুর, দুষ্টু মিষ্টিও বলতে পারেন। যেখানে যেরকম ঠিক সেখানে সেরকম। তবে তৃণমূলের পরাজয় নিশ্চিত। উত্তরবঙ্গের তৃণমূল এই নির্বাচনে গতবারের ফলের পুনরাবৃত্তি করবে। হিন্দিতে